justice will be done from this time at any cost in every matter. জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে? 13 নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয়। বাংলাদেশে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে। তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই, যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে, এরকম সসম্মানে খালাস পাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। অন্যান্য শীর্ষ সংবাদ। বিতর্কিতদের দেয়া যাবে না নির্বাচনের দায়িত্ব, সিসির সঙ্গে বৈঠকে বিএনপি। ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা, দৃষ্টান্তমূলক ভোট করতে ইসিকে সাহসী হওয়ার তাগিদ। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আগে গণভোট দাবি জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। অতীতে দলীয় ভুলের জন্য চাইলেন নিঃশর্ত ক্ষমা। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আবারও দুপক্ষের সংঘর্ষ। ককটেল বিস্ফোরণে প্রাণ গেল তরুণের, থমথমে এলাকা। ছোট শিশু থাকা পরিবার টার্গেট, সাবলেটে উঠে কৌশলে অপহরণ। মুক্তিপণ না দিলে নির্যাতন ও হত্যার হুমকি। কামরাঙ্গীর চরের অভিযুক্ত দম্পতি পুলিশের জালে। এবং বিনা ভাড়ায় মেট্রো রেলে ভ্রমণ, মাসে 5 লাখ টাকা ফাঁকি সংঘবদ্ধ চক্রের। 7টি কার্ড ব্লক, উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢোকায় 100 টাকা জরিমানায় বিপাকের সাধারণ যাত্রী। শেষ হলো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার কাজ। রায় কবে? 13 নভেম্বর জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস ট্রাইব্যুনালের চেয়ারম্যানের। এদিন সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। অপরাধ প্রমাণের দাবি করে তারা বলেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি না হলে শহীদ আহতদের প্রতি অবিচার করা হবে। যদিও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন হাসিনা। 3 আগস্ট থেকে 23 অক্টোবর প্রায় 3 মাস ধরে সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক, পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল জানান, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের রায় কবে জানাবেন 13 নভেম্বর। পঙ্গুত্ব বরণ করানো হচ্ছে। এদিন সমাপনী বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, ন্যায় বিচার না হলে শহীদ আহতদের সঙ্গে অবিচার করা হবে, ভীরু কাপুরুষে পরিণত হবে জাতি। আমি বলেছি, এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার এখানে একটা অবিচার হবে। এবং সেখানে মার্টিন লুথার কিং এর ভাষায়, ইনজাস্টিস এনিহোয়ার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। মৌখিক, সার্কামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা। আমি বলেছি, এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। সুতরাং এগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। অ্যাটর্নি জেনারেল আরো বলেন, সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হতেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালের রায় মেনে নেয়ারও আহ্বান জানান তিনি। সোনালী আগামীর জন্য তারা এসে বাংলাদেশে বিচারের মুখোমুখি হয়ে যদি ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও চোখে চোখ রেখে বলতেন, বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম, তাহলেও তাদের কিছুটা প্রায়শ্চিত্ত হতো। ওনারা সেটা বলেননি। চিফ প্রসিকিউটর বলেন, হিমালয়ের মতো দৃঢ় এবং ক্রিস্টাল ক্লিয়ার সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে শেখ হাসিনা ও কামালের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। কোয়ালিটি অফ এভিডেন্স আমরা এখানে যেটা প্রডিউস করেছি, যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ, অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে, এগুলো কাট করার মতো
কোনো শক্তি ডিফেন্সে ছিল না, এটা আমরা বলেছি। সে কারণে এই অপরাধ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে, সেটা আমরা বলেছি। তবে একমত নন ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। বলেন, সুবিচার করা হলে সসম্মানে খালাস পাবেন আসামিরা। তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই, যেহেতু সক্ষম হন নাই সেহেতু আমার আসামিরা খালাস পাবে, এরকম সসম্মানে খালাস পাবে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, যে কোনো মূল্যে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কে কি বলল তা নিয়ে কোনো পরোয়া করে না ট্রাইব্যুনাল। Let justice be done. Yes, madam. Even though the heavens should fall. Yes. We can assure all of you that justice will be done at any cost. জুলাই আগস্টের হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার রায় হতে যাচ্ছে নভেম্বরে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিতর্কিত কোনো কর্মকর্তাকে নির্বাচনের দায়িত্বে না রাখতে নির্বাচন কমিশনকে সতর্ক করল বিএনপি। সিসির সঙ্গে বৈঠক শেষে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রকাশ করেন তিনি। এবারে নির্বাচন দৃষ্টান্তমূলক করতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ বিএনপির। বৃহস্পতিবার বেলা 11টায় নির্বাচন কমিশনে আসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিনের সঙ্গে। বৈঠক শেষে বেরিয়ে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, গত 15 বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, তাই বিতর্কিত কর্মকর্তাদের রাখা যাবে না নির্বাচনের দায়িত্বে। বিশেষ করে বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। জোট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে মঈন খান বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা বিএনপির। 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সবকিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। এর আগে 9 ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে। সাংবাদিকদের কাজ করবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ সইয়ের পর জনগণের মতামত নিলেই আইনি ভিত্তি তৈরি হবে। জাতীয় নির্বাচনের দিনই হতে পারে গণভোট। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের যা কিছু ভালো তা বিএনপির হাত ধরে হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেছেন নেতারা। তারেক রহমান সাহেব তিনি 2022 সালে যে 31 দফা দিয়েছিলেন, তারই ধারাবাহিকতা কিন্তু আমরা এই সংস্কারগুলোকে দেখছি। কথা বলা হয় যে বিএনপিকে ভিলেন, কিছু কিছু লোক বলার চেষ্টা করেন। আমি বিস্মিত হই, বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে। পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, যে পতাকা হচ্ছে এই দেশের মানুষের অধিকারের পতাকা, গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা। আমরা যারা তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই এই বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব। টেকসই উন্নয়ন করতে চাইলে সর্বক্ষেত্রে, তাহলে আমাদের সেই ভাবনাকে গুরুত্ব দিতে হবে। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে নির্বাচনের আগেই গণভোট চায় দলটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন ডক্টর শফিকুর রহমান। বলেন, ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াত। ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। 1947 সাল থেকে এখন পর্যন্ত দলীয় ভুলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াত আমির। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বুধবার সকালে নিউ ইয়র্কে এসে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন সহ নানা ইস্যুতে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, তবে পিআর সহ সংস্কার ইস্যুতে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত। পিআর আমাদের দেশের জন্য অবশ্যই নতুন, কিন্তু বিশ্বের উন্নত 28টি দেশ ও 91টি দেশ এটা অনুসরণ করে। জনগণ জানতে হবে এই জিনিসগুলো, আমরা জানানোর সুযোগ নিচ্ছি। 2 নম্বর হচ্ছে, একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন, এটা খুবই যৌক্তিক।
ওই দিন যদি নির্বাচন হয়, কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে জনগণ জানবে না। 2 নম্বর হলো, তখন 2টা পেপার পাবে, ব্যালট পেপার। আমাদের দেশের মানুষ অত সচেতন নয়, একটা পকেটে ঢুকে আরেকটাতে সিল মেরে যেটাতে মার্কা দেখবে সে চলে আসবে। এতে গোটা নির্বাচন ব্যবস্থাটাই ফ্রেজাইল হয়ে যাবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সংবিধান অনুযায়ী নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বলেও জানান তিনি। ভারত বাংলাদেশের চাইতে 26 গুণ বড় একটা দেশ, দুনিয়ার সবচেয়ে বড় পপুলেশনের দেশ। তাদের রিসোর্স, তাদের ম্যান পাওয়ার, তাদের ল্যান্ড হিউজ দেন উই পিপল। আমরা তাদেরকে তাদের জায়গায় রেসপেক্ট করতে চাই, কিন্তু আমাদের যে ছোট্ট একটি ল্যান্ড আছে আর 180 মিলিয়ন পপুলেশন আছে, এটাকেও তাদের রেসপেক্ট করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে 1947 সাল থেকে এখন পর্যন্ত দলীয় ভুলের জন্য কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির। আমি বলেছি শুধু এখন 47 সাল থেকে শুরু জামাত ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আগামী নির্বাচনে দেশে গিয়ে প্রবাসীদের ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 2001 সালের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সাবেক কিংবা বর্তমান কোনো আমির যুক্তরাষ্ট্রে আসেননি, আর ডাক্তার শফিকুর রহমানের এটি প্রথম যুক্তরাষ্ট্র সফর। আগামী 24 অক্টোবর বাফেলো, 25 অক্টোবর মিশিগানের ডেট্রয়েট এবং 26 অক্টোবর নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করবেন জামাতের আমির। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দুপুরের সময় আরও থাকছে। গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়, অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে এনএসএটের প্রাথমিক অনুমোদন। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল তরুণের। পরিবারের দাবি, ভোরে মারামারির মধ্যে পড়ে গেলে জাহিদের উপর ককটেল পড়ে। ক্যাম্পের বাসিন্দাদের দাবি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, ক্যাম্পের গডফাদারদের গ্রেফতারে অভিযান চালানো হবে। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ আর আধিপত্যের দ্বন্দ্বে আবারও উত্তপ্ত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। 2 গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল এক তরুণের। বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পের 4 নম্বর গলিতে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ সময় একটি ককটেল এসে জাহিদের গায়ে পড়ে। আহত অবস্থায় তাকে নেওয়া হয় হাসপাতালে। পরিবারের দাবি, মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন না জাহিদ। এলাকার 2 পক্ষের হামলার শিকার তিনি। আমার বাইরে দেখলে কোনো হিরোইন ছিনা, কোনো কিছু না। জিগান সবার কাছে জিগান, আমার ভাই কি কোনো নেশা করতো? তারা মার্ডার করে তাদেরকে ধরে না কেন? তারা 2 দিন পর আবার এলাকায় ঢুকে কেমনে মাদক ব্যস্ত আছে, কেমনে আবার মার্ডার কইরা যায়? এটা কেমন আইন, কেমন থানা? স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানেও শান্ত হচ্ছে না জেনেভা ক্যাম্প। মাদক কারবারে নিয়ন্ত্রণ নিয়ে প্রায় চলছে বিভিন্ন গ্রুপের দৌরাত্ম্য। 3টার পরের থেকে তারা অত্যাচার করে বেশি। কি করে? আইসা ওই যে কোপায়, হিট মারে, বম মারে। দূর বাইরে আইয়া সবার একজন ঘরে ঘরে কুবাইতে আসছিল। কমপক্ষে নাহলে 50-60 জন আইছে। আয়া মাইরা প্রত্যেকটা গালিতে ঘরে গালাগালি করতেছে, বাইরো বাইরো বাইরে হলে তো কোপায় দেয়। বাসিন্দারা বলছেন, সবচেয়ে বেশি মাদক কারবারি চলে ক্যাম্পের 7 নম্বর ও 4 নম্বর গলি। এর সঙ্গে চোয়া সেলিম, শাহ আলম, তারিক, পারমনু ওরফে গালকাটা মনু, চেম্বার রাজ, পিচ্চি রাজা, ঠোঁট গোলাপি, ফারুক এবং ইমতিয়াজ সহ বেশ কয়েকজন জড়িত। সোদপুরিয়া গুরু ওই সাইডে থাকে, পারমনু, পিচ্চি রাজা, এরা সব মিলাই এলাকা নিতে চায়। মূল হোতাদের ধরা না গেলে ক্যাম্পের পরিবেশ পুরোপুরি শান্ত করা সম্ভব নয়, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। যারা এই ব্যবসাটা পরিচালনা করে তাদের গায়ে হাত পড়তে হবে। যারা সেলার তাদের চেয়ে যারা এটার মূল নিয়ন্ত্রক তাদের গায়ে হাত না পড়া পর্যন্ত এটা কন্ট্রোল করা যাবে না। গেল 6 মাসে জেনেভা ক্যাম্প থেকে 1000-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ছোট শিশু আছে এমন বাসায় ওঠেন সাবলেট হিসেবে। শিশু ছেলের সঙ্গে গড়ে তোলেন সখ্যতা।
সুযোগ বুঝে অভিভাবকদের চোখ ফাঁকি দিয়ে শিশুদের করেন অপহরণ। এরপর বিভিন্ন আবাসিক হোটেলে আটকে রেখে পরিবারের কাছে চান মুক্তিপণ। দিতে না চাইলে নির্যাতনের পাশাপাশি দেয়া হয় হত্যার হুমকি। সম্প্রতি কামরাঙ্গীরচরে এক শিশুকে অপহরণের ঘটনায় ফয়সাল ও কাকলি দম্পতিকে গ্রেফতারের পর এসব তথ্য দেয় পুলিশ। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরের বাসায় ১৯ অক্টোবর সকালে আব্দুল নূর হাদি নামের ৪ বছর বয়সী শিশু খেলছিল। পাশেই ঘুমিয়েছিল তার মা। ঘুম ভাঙলে দেখেন আদরের সন্তান পাশে নেই। পাশের সাবলেটে থাকা দম্পতিও নিখোঁজ। ফোন করলে শিশুটি ওই দম্পতির কাছে আছে বলেও জানান। কিছুক্ষণ পরই ফোন বন্ধ। শিশুটিকে নিয়ে পালানোর দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। মোচরেও গেছি বাজারে, এখানেও গেছি, আলীনগর বাজারেও গেছি, কোনো জায়গায় পাইতেছি না। এরপরে আবার হ্যাঁ কল ব্রেক করলাম। কল ব্রেক করার পরে হ্যাঁ কয় আপনি চিন্তা করেন আমি আসতেছি 2 মিনিট 3 মিনিটের ভিতরে। পরে শিশুর মায়ের ইমো নম্বরে মেসেজ পাঠিয়ে জানানো হয় নূরকে অপহরণ করা হয়েছে। ফিরে পেতে দিতে হবে 1 লাখ টাকা। এসএমএস দেওয়ার পরে বলে যে 1 লাখ টাকা লাগবে আপনার বাচ্চা যদি নেন, আর যদি 1 লাখ টাকা না দেন তাহলে আপনার বাচ্চারে আমি বুড়িগঙ্গা নদীতে ফালাই দিব। কিছু বুঝে উঠতে না পেরে ৫,০০০ টাকা মুক্তিপণ পাঠানো হয় অপহরণকারীদের কাছে। অবশেষে পুলিশের সাহায্য চায় পরিবার। সারাটা দিন আমি করছি তো আমার বাচ্চা কই। 2 দিন ধরে চেষ্টার পর তথ্য প্রযুক্তির সাহায্যে অপহৃতের অবস্থান মিরপুরে শনাক্ত করা হয়। এরপর ক্লাসিক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোহাম্মদ পারভেজ ও কাকলি আক্তার দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এই স্বামী স্ত্রী 15 দিন আগে শিশুটির বাসায় সাবলেট হিসেবে ভাড়া ওঠে। এরপর তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। পরে ঘটনার দিন শিশুর মায়ের ঘুমের সুযোগ নিয়ে চিপসের প্রলোভনে অপহরণ করেন। একটা রুম সাবলেট দেবে, আসামিরা পরিকল্পিতভাবেই ওই সাবলেটে এক রুম ভাড়া নেয় এবং ভাড়া নিয়ে ওঠে কোনো খাট বা আসবাবপত্র না নিয়ে তার বাসায় ওঠে। সুযোগ বুঝে সে শিশুকে নিয়ে চলে যায়। পুলিশ বলছে এরা আবাসিক হোটেলে ভাড়া থাকেন। পরে সাবলেট হিসেবে উঠে অপহরণ করে সেই হোটেলে আটকে মুক্তিপণ আদায় করেন। মুক্তিপণ আদায় করতে না পারলে শিশু বিক্রি করে দেন বলেও অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তের পাশাপাশি মানব পাচারকারী চক্রের সঙ্গে তারা জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিশ। একজন ব্যক্তির কাছে হয়তো একটা সিম থাকতে পারে, তাকে গ্রেপ্তার করার সময় 15-20টা সিম পাওয়া গেছে, যে সিম কার্ড পাওয়া গেছে। আর সে এককভাবে এই যে কথা বলে তার সিম যে নাম্বার দিয়েছিল রেগুলার নাম্বার না এটা তার, কারণ সে অপরাধ করার ইচ্ছা নিয়েই এই সিমটার নাম্বারটা বাড়ির মালিককে দিছে। এ ধরনের বিপদ থেকে বাঁচতে সাবলেট দেওয়ার আগে আরো সতর্ক হওয়ার আহ্বান পুলিশের। 40 ঘন্টার ভিতরে হয়ে গেছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে টঙ্গী কলেজ গেটের সামনে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদি, ছিনতাইকারীর হাত থেকে বাঁচতেই কিন্তু আজকের এই মানববন্ধন এবং টঙ্গীতে এই মুহূর্তে ছাত্র সমাজ কিন্তু এই মানববন্ধনটি করছে এবং তারা যেটি বলছেন যে এই ছিনতাইকারীর ছুরিকাঘাতে তাদের একজন সহপাঠী এবং বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে অধ্যয়নরত চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী, তিনি কিন্তু এই টঙ্গীর বাসিন্দা ছিল, জাহিদুল ইসলাম জিহাদ। তার মৃত্যুতে আসলে এই এলাকায় যেরকম শোকের ছায়া নেমে এসেছে এবং তার মৃত্যুর পরপরই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন আসলে এই শিক্ষার্থী এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে এসে জড়ো হয়েছেন গাজীপুরের টঙ্গী কলেজ গেটে। সেখানে দাঁড়িয়ে তারা মানববন্ধন করছেন। মানববন্ধনে তারা আসলে যেটি দাবি করছেন, গাজীপুরের টঙ্গী এটি কিন্তু একটি শিল্পনগরী বলা হয়ে থাকে এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণ মানুষজন বসবাস করে। তারপরও এই এলাকায় কিন্তু ছিনতাইকারীর যে আস্তানা অর্থাৎ ছিনতাইকারীর যে আখড়া সেটি বলা হয়ে থাকে এই টঙ্গীকে। প্রতিনিয়তই এখানে কিন্তু ছিনতাইকারীর আঘাতে, ছুরিকাঘাতে আসলে মানুষের মৃত্যুর ঘটনা কিন্তু ঘটছে। অর্থাৎ এই বিষয়গুলো তারা জানাজানির পর অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকদিন ধরেই কিন্তু বিক্ষুব্ধ জনতা নিজেদের মধ্যে ক্ষোভ প্রকাশ করছিলেন। তবে আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সহপাঠী তাদের নিহত হয়েছেন এবং তার মৃত্যুর প্রতিবাদে অর্থাৎ যাদেরকে এর সাথে দৃষ্টান্তমূলক যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। একটু জানিয়ে রাখতে চাই যে জিহাদ হত্যা ছিনতাইকারী 3 জনকে কিন্তু গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তার পাশাপাশি শিক্ষার্থীরা আসলে যেটি বলছেন যে প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে এই ঘটনায় সরাসরি 5 জন জড়িত ছিল, যার মধ্যে 2 জনকে এখন পর্যন্ত শনাক্ত করলেও গ্রেফতার করতে পারে না আইন শৃঙ্খলা বাহিনী। সেই সাথে বাকি যে 2 জন রয়েছে তাদেরকে গ্রেফতারের পাশাপাশি এই টঙ্গীতে নিরাপত্তা জোরদার করার জন্য দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের সাথে এখানে কিন্তু বিভিন্ন অভিভাবক এবং নিহত যে শিক্ষার্থী জিহাদ তার মা এখানে উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন কলেজের আসলে
আসলে শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন। সকলের দাবি একটাই, টঙ্গীকে সন্ত্রাস মুক্ত এবং ছিনতাইকারী মুক্ত এলাকায় ঘোষণা তৈরি করতে হবে। তো এই ছিল গাজীপুরের টঙ্গী থেকে মানববন্ধনের সবশেষ তথ্য আমার কাছে। গাজীপুরের টঙ্গী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান। সাগররণী হত্যা মামলার তদন্ত শেষ করতে আরও 6 মাসের সময় নিল টাস্কফোর্স। বিচারের দীর্ঘসূত্রতায় জনগণের মনে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাদীপক্ষের আইনজীবী শিশির মনির। দুপুরে হাইকোর্টের অ্যানেক্স ভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ মামলা বিবেচনা করে টাস্কফোর্স দ্রুত সময়ের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেবেন বলেও প্রত্যাশা জানান তিনি। মেট্রো রেলে কৌশলে ভাড়া ফাঁকি দিয়ে চলাচল করছে সংঘবদ্ধ চক্র। সন্দেহজনক প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে এ তথ্য পেয়েছে ডিএমটিসিএল। ব্যবস্থাপনা পরিচালক জানান, মাসে বিনা ভাড়ায় 5 লাখ টাকার ভ্রমণ করেছে চক্রের সদস্যরা। এরই মধ্যে 7টি কার্ড ব্লক করা হয়েছে। ভ্রমণের উদ্দেশ্য ছাড়া স্টেশনে ঢুকলে 100 টাকা জরিমানার ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। গড়ে প্রতিদিন মেট্রো রেলে যাতায়াত করেন 4.5 লাখ যাত্রী। এত মানুষের ভিড়ে রয়েছে সংঘবদ্ধ একটি চক্র। বিনা ভাড়ায় যাতায়াত করছে মাসের পর মাস। মেট্রো রেল পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল বলছে, অভিনব কায়দায় ভাড়া ছাড়াই যাতায়াত করেছে একদল লোক। এজন্য শুরুর স্টেশনে থাকে একটি দল, আরেকটি দল থাকে গন্তব্য স্টেশনে। শুরুর স্টেশনে কার্ড ব্যবহার করে ঢোকেন একজন, পরে সেই কার্ডটি আরেকজনের কাছে হস্তান্তর করেন। তিনি সেই কার্ড ব্যবহার করে স্টেশন থেকে বেরিয়ে যান, ফলে কোনো ভাড়া কাটে না। একই ব্যবস্থা থাকে গন্তব্য স্টেশনেও। 60 জন লোক গত 1 মাস 5 লক্ষ টাকার মতো কিছু একটা ঝামেলা করছে। সে একবার ঢুকে আবার সে বাইর হয় না অফিসিয়ালি, সে কার্ডটা পাঞ্চ করে সে ভিতরেই থেকে যায়, বাইরে হচ্ছে না। বিনা পয়সায় 40টা 60টা কার্ড গত 3 মাস চলতেছে। সন্দেহজনক কার্ডের প্রবেশ ও বহির্গমন বিশ্লেষণ করে ভাড়া ফাঁকি দেওয়া চক্রের সন্ধান পেয়েছে ডিএমটিসিএল। ব্লক করা হয়েছে অন্তত 60টি কার্ড। এই চক্রটা গত 3 মাস যাবত করতেছিল এবং লাখ লাখ টাকা রেভিনিউ লস করেছিল। আমরা ধরতে অনেক টাইম লাগছে। এটা হয়েছে 2 জনকে। যখন আমরা রিপোর্ট জেনারেট করছি, ইনভেস্টিগেট করছি, তখন যে এই চক্রতে 60 টাকার মতো ব্লক করা হয়েছে। খালি কার্ড ব্যবহার করে স্টেশনে প্রবেশের 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া দিতে হয় না। এই সুযোগ নিয়েই বিনা ভাড়ায় যাতায়াত করেছে চক্রটি। 20 অক্টোবর থেকে এই ফাঁকফোকর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মেট্রো রেলের একই স্টেশনে টিকিট কেটে একবার প্রবেশ করার পর যে কোনো কারণে বের হতে গেলেই কাটা হচ্ছে 100 টাকা জরিমানা, যেটির আগে সময় ছিল 5 মিনিট। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, দেয়া হয়নি আগাম বার্তাও। মাসের শেষ আমি 100 টাকা হচ্ছে আপনার মাত্র টপ আপ করলাম করে হচ্ছে আমি যখন বেরোতে গেলাম আমার 100 টাকা কেটে নিয়ে গেল। ধরেন আমি ঢুকলাম, এখন এই মুহূর্তে আমার ফোন আসছে যে আপনি ব্যাক করেন, আমার ওমকে মারা গেছে বা অসুস্থ পড়ছে, তখন আমার অবস্থাটা কি হবে? 20 টাকা ওই স্টেশনারি ভাড়া ধরুক তাও মানা যায়, কিন্তু 100 টাকা আসলে টাকা কি এতই সস্তা? 100 টাকা বেশি না, আমি মনে করি সেটা অনৈতিক ও যৌক্তিক। অনেকজনের একটা চক্র ছিল, ওরা আসতো, এসে এন্ট্রি করে আবার সাথে সাথে এখানে এক্সিট করে বের না হয়ে অন্য স্টেশন চলে গিয়ে আবার ঠিক একইভাবে বলতো আমি এন্ট্রি করে আসি না, এন্ট্রি করে আবার এক পাশে এন্ট্রি করে আরেক পাশে এক্সিট করে বের হয়ে যেত। সাধারণ যাত্রীদের ভোগান্তি বিবেচনায় জরিমানা কমিয়ে আনার আভাস দেন ডিএমটিসিএল এমডি। জরিমানাটা একটু কমে আনা যায় কিনা আপনি বলে দেন না, তাহলে আমি 2টা পেপার 10টা পেপার পাইলে তো আমিও কমাইতে পারিবে। মুষ্টিমেয় অপরাধীদের জন্য বিপুল সংখ্যক যাত্রীদের ভোগান্তি এড়াতে জরিমানার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রীরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে ফার্মগেট অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ফার্মগেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এরপর সিটি কর্পোরেশন বরাবর স্মারকলিপি দেন তারা। শিক্ষার্থীদের অবরোধের পরই ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ। আমরা অলরেডি 3 মিনিটের মধ্যে প্রত্যেকটা অধিকারের জন্য আসছি। আজকে চুপ থাকি আমাদের
এবার এইচএসসিতে পাশের হার কম হওয়ায় সব শিক্ষার্থী স্নাতকে ভর্তি হলেও উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে প্রায় 11 লাখ আসন। ফলে শিক্ষার্থী সংকটে পড়বে বেশ কিছু প্রতিষ্ঠান। যাচাই বাছাই ছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং পরিকল্পনা ছাড়াই আসন বাড়ানোর ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে জানিয়ে আসন সংখ্যা পুনর্বিন্যাসের পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। আর ইউজিসি বলছে এর ফলে মানহীন ও পিছিয়ে পড়া প্রতিষ্ঠান শিক্ষার্থী পেতে নিজেদের অবস্থার উন্নয়নে সচেষ্ট হবে। শাকির আহমেদের রিপোর্ট। চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার 2 দশকের মধ্যে সর্বনিম্ন। গত বছরের তুলনায় এবার পাশের হার প্রায় 20% কম। 11টি বোর্ড মিলে মোট পাশ করেছে 7,26,960 জন। দেশে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় মিলে স্নাতক ও সমমান পর্যায়ে মোট আসন 18,07,000। তাই এবার পাশ করা সব শিক্ষার্থী ভর্তি হলেও আসন ফাঁকা থাকবে 10,80,000। ফলে শিক্ষার্থী সংকটে পড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেশ কিছু কলেজ ও পিছিয়ে পড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষাবিদরা বলছেন দেশের চাহিদার কথা মাথায় না রেখে যাচাই বাছাই ছাড়াই যত্রতত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে উচ্চশিক্ষায় বেড়েছে আসন। তাই আসন সংখ্যা পুনর্বিন্যাসের পাশাপাশি সবাইকে প্রচলিত উচ্চশিক্ষা গ্রহণ না করে কর্মমুখী শিক্ষা গ্রহণের পরামর্শ তাদের। উচ্চশিক্ষা কেবলই আগ্রহী এবং ক্যাপাবল যাদের যোগ্যতা আছে তাদের জন্য, উচ্চশিক্ষা সবার জন্য না। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়বে, ঠিক আছে, তো এরপর আপনাকে সবাইকে উচ্চশিক্ষা করাতে হবে, অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, বিষয়টা এরকম না। কেউ হয়তো কর্মমুখী শিক্ষা যাবে, কেউ ব্যবসা যাবে, কেউ অন্যান্য কাজে যাবে, কেউ ভোকেশনালে যাবে, কেউ টেকনিক্যালে যাবে, কেউ অন্যান্য কাজ করবে, জব করবে, কেউ স্বাধীন পেশা নিয়ে নেবে সে, তো এটা হতেই পারে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে মানহীন অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থীর সংকটে পড়লেও পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী পেতে নিজেদের মান উন্নয়নে সচেষ্ট হবে। আর শিক্ষার্থী কম পাশ করায় শিক্ষক শিক্ষার্থীর অনুপাত সামঞ্জস্যপূর্ণ অবস্থানে আসবে বলে মনে করেন কমিশনের চেয়ারম্যান। এটা কিছুটা এক্সাজারেটেড ইন দ্য সেন্স, মনে করেন যে কলেজে আসন সংখ্যা 50, সেখানে হয়তো 100-150 ভর্তি করে ওইটাকেই বলা হচ্ছে প্রকৃত আসন সংখ্যা। অ্যাকচুয়ালি ওটা প্রকৃত আসন সংখ্যা না, এর চেয়ে অনেক কম। ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা আসন সংখ্যা যা হওয়া উচিত সেরকমই থাকবে, খুব বেশি খালি থাকার কারণ দেখছি না। আর যারা পিছনে পড়ে আসছে তারা ভালো করার চেষ্টা করবে সামনে। উচ্চশিক্ষায় সংখ্যা নয়, বরং মানসম্মত শিক্ষা ও শিল্পের চাহিদার পরিপ্রেক্ষিতে মানব সম্পদ তৈরি করতে পারাই বড় চ্যালেঞ্জ বলছে ইউজিসি। ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং এর ক্ষেত্রে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের বিভিন্ন সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন পালন করছেন শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে তৃতীয় দিনের মতো সকালে কর্মসূচি পালন করছেন অন্তত 2 শতাধিক শিক্ষার্থী। বিভাগে তৈরি হয়েছে অচল অবস্থা। শিক্ষার্থীরা জানান বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু ও বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজনের দাবি জানানো হলেও সমাধান না হওয়ায় আন্দোলনে নেমেছেন তারা। একই সঙ্গে বিভাগের চেয়ারম্যান প্রফেসর এনামুল হকের পদত্যাগেরও দাবি জানান তারা। আজকে আমাদের আন্দোলনের তৃতীয় দিন, কিন্তু এখনো অবধি আমাদের একটা আন্দোলনও পূরণ করা হয়নি, একটা দাবিও পূরণ করা হয়নি এবং আমাদের শিক্ষকরা আমাদের সাথে এখনো অবধি কোনোরকম যোগাযোগ করেনি। সেখান থেকে আমরা চতুর্থ দফা অ্যাড করেছি, সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের পদত্যাগ। আমাদের যে দাবিগুলো আছে, শিক্ষা ক্যাডার, নন ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার, আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিতে সেই বিষয়গুলো যুক্ত হোক। সুপারিশ নামার জন্য একটা চিঠি নিয়ে গিয়েছিলাম চেয়ারম্যান স্যারের কাছে, সেখানে উনি একটা সাইন পর্যন্ত করেনি এবং কোনো ধরনের নেগোসিয়েশনে উনি আমাদের শেষ পর্যন্ত আসেনি। দুপুরের সময় আরো থাকছে। মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। 2 ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা টাইগারদের। সৌম্যর 50।
আগামী বছর স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হলে বিশ্ববাজারে বাংলাদেশের থাকবে না অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা। তাই রফতানি আয়ের পথ সুগম রাখতে বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। দীর্ঘমেয়াদে বাণিজ্য সম্প্রসারণে এফটিও করে সুবিধা আদায়ের পাশাপাশি স্বল্পমেয়াদে জোটটির বাজারে জিএসপি প্লাসে বাড়তি সুবিধা আদায়ে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এমএস আরিফিনের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ইপিবির হিসাবে গেল অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির ৪৪% গেছে ইইউ জোটের ২৭ দেশে, যার পরিমাণ প্রায় $২১.38 বিলিয়ন। বর্তমানে বিশাল এই বাজারে এভরিথিং বাট আর্মস অর্থাৎ অস্ত্রবাদে সব পণ্য রপ্তানিতেই শুল্কমুক্ত সুবিধা পায় বাংলাদেশ। ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণের পর আরও ৩ বছর থাকবে এই বাণিজ্য সুবিধা। এরপর কি? এমন প্রশ্ন তুলে উন্নয়নশীল দেশের তালিকা থেকে বের না হতে ঘোর আপত্তি ব্যবসায়ীদের। যে গ্রেস পিরিয়ড আছে, এই পিরিয়ডের মধ্যে আমরা বিভিন্ন রিজনাল ট্রিটি, একটা দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, তার শুল্ক কি হবে, এই ধরনের আঞ্চলিক এবং কান্ট্রি টু কান্ট্রি, ইন্ডিভিজুয়াল কান্ট্রি, এগুলো এগ্রিমেন্টগুলো আমাদের করতে হবে। তবে উন্নয়নের পথে এই উত্তরণকে দেশের অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ ধরেই এগোতে চায় সরকার। ডেটা শুদ্ধ করার পরও আমরা ক্রাইটেরিয়া মিট করি এবং মিট করি নেপাল এবং লাও যারা আমাদের সাথে, তাদের চেয়ে বেটার অবস্থায় আছি আমরা। 26-এ আমি কি ক্রুজ সাইডে যাইতে পারবো কি পারবো না, আমাকে ফিরে আসার কোনো স্কোপ নেই। বৈদেশিক বাণিজ্যে বাড়তি চ্যালেঞ্জ মোকাবেলায় বহুমুখী উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন দেশ ও আঞ্চলিক জোটের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বা মুক্ত বাণিজ্য চুক্তি করার দিকে যাচ্ছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরের। এরই মধ্যে সম্ভাব্যতা যাচাই করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ইইউ প্রতিনিধি দলের ঢাকা সফরের মধ্য দিয়ে তা আরও স্পষ্ট হবে আগামী মাসে। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে শুল্ক সুবিধা বজায় রাখতে পারে এফটিএ, তবে স্বল্প মেয়াদে ইউরোপের বাজারে জিএসপি প্লাসে আদায় করতে হবে বাড়তি সুবিধা। ইউরোপীয় ইউনিয়নের মোট ইম্পোর্টের 6% হয়, তখন কিন্তু সেই দেশ বা সেই প্রোডাক্টটা হচ্ছে তাদের ওখানে শুল্কমুক্ত সুবিধাটা হারায়, জিএসপি ফেসিলিটি প্লাস ফেসিলিটি হারায়। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে যে পণ্য রপ্তানি করছে ওইটা প্রায় মানে ইউর মোট ইম্পোর্টের রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে 16.5%। সুতরাং বাংলাদেশ এখানে জিএসপি প্লাস ফেসিলিটি পাবে না। এরই মধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ করার বিষয়ে অনেকটা পথ এগিয়েছে বাংলাদেশ। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 2028 সালের মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক খাতকে 100% পরিবেশ বান্ধব করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর বসুন্ধরায় চীন বাংলাদেশ আন্তর্জাতিক গ্রিন টেক্সটাইল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় তৈরি পোশাক খাত পরিবেশ বান্ধব করতে অংশীদার হিসেবে বাংলাদেশের পাশে থাকার কথা জানান চীনা রাষ্ট্রদূত। অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের বিভিন্ন টেক্সটাইল কোম্পানি, শিল্প মালিক, বিনিয়োগকারী ও প্রযুক্তিবিদরা অংশ নেন। প্রদর্শনী চলবে 25 অক্টোবর পর্যন্ত। In joint training, employing millions of people, empowering. Thank you, sir. Thank you for your valuable. China has remained Bangladesh's largest trading partner for 15 consecutive years, with bilateral trade exceeding $24 billion. Since August last year, more than 20 Chinese enterprises have signed investment agreements with their Bangladesh counterparts, which intended investments totaling nearly $800 million, making China the largest investor since the formation of the interim government. At the same time, more and more Bangladesh quality agricultural products are entering the Chinese market. বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশাপাশি পোশাক কারখানায় আগুনের ঘটনায় আন্তর্জাতিকভাবে করছে বিজিএমইএ। এসব ঘটনায় বিদেশি বায়ার প্রতিষ্ঠান উদ্বিগ্ন হয়ে পড়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বিজিএমইএর পক্ষ থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে দেশের সব গার্মেন্টস কারখানায় দেওয়া হয়েছে চিঠি। শিল্প পুলিশের গোয়েন্দা নজরদারির পাশাপাশি কারখানাগুলোতে মনিটরিং শুরু করেছে ফায়ার সার্ভিস। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
আগুনে পুড়েছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। 27 ঘন্টার আগুনে পুড়ে যাওয়া পণ্যের বিশাল একটি অংশ তৈরি পোশাক খাতের কাঁচামাল। এর একদিন আগে চট্টগ্রামের ইপিজেডে আগুনে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল একটি তৈরি কারখানা ও চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠান। সাম্প্রতিক অগ্নি দুর্ঘটনার কবলে পড়েছিল আরও বেশ কিছু পোশাক কারখানা ও কেমিক্যালের গুদাম। বাংলাদেশের আমদানি রপ্তানির সঙ্গে সরাসরি সম্পৃক্ত গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় আগুনে অনেকটা উদ্বিগ্ন বিদেশি বিনিয়োগকারী ও বায়ার প্রতিষ্ঠান। যেভাবে একটা মেন এয়ারপোর্ট যদি জ্বলে, স্বাভাবিকভাবেই ওনার একটা মনের মধ্যে আসতেই পারে যে কি হচ্ছে বাংলাদেশে। আমাদের তো মিলিয়ন বিলিয়ন ডলারের অর্ডার আমরা বাংলাদেশে দিয়ে রাখছি, এগুলি কীভাবে করে উঠে আসবে। এয়ারপোর্ট একটা যেটা বাংলাদেশের মেইন থিম, যেটাতে যেই মানে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র এয়ারপোর্ট যেটাতে ম্যাক্সিমাম সব ইম্পোর্ট কিন্তু ইনফ্যাক্ট ওটার মাধ্যমে আসে, এক্সপোর্টও কিন্তু ওটার মাধ্যমে দিয়ে যাচ্ছে। গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই এর পক্ষ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি উঠে এসেছে। পাশাপাশি কারখানাগুলোর অগ্নি দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক, কেমিক্যাল, বয়লার ও চলাচলের সে নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়েছে। অসাবধানতা রোধের জন্য আমরা বিজিএমই থেকে একটা মনিটরিং সেল করে প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা গিয়ে ইন্সপেকশন করে আমরা দেখব ফ্যাক্টরির পজিশনটা কি, এখন তারা আসলে অগ্নি নির্বাপক ঠিকমতো আছে কিনা ডাটা কালেকশন করে পরবর্তীতে আমরা ওইসব ফ্যাক্টরি যদি ঝুঁকিপূর্ণ কোনো ফ্যাক্টরি থেকে সরাসরি আমরা মালিককে এটা আমরা অবহিত করব। এদিকে একের পর এক পোশাক কারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ঘটনায় নড়েচড়ে বসেছে ফায়ার সার্ভিস। ইপিজেডের আগুনের প্রেক্ষিতে চট্টগ্রামের শিল্প এলাকাগুলোকে 9টি জোনে ভাগ করে শুরু হয়েছে ফায়ার সার্ভিসের অগ্নিঝুঁকি তদারকি। তারা তাদের লাইসেন্সগুলো দেখবেন, তাদের প্রতিষ্ঠানের সেফটির কী কী ঘাটতি আছে বা কী কী পরামর্শ দেওয়া যায় সেগুলো দেখবেন, সেফটি প্ল্যানটা করা হয়েছে কিনা তাও দেখবেন এবং কার্যকরী সনদ নেওয়া হয়েছে কিনা। পরিদর্শনের আলোকে আমরা এই পরিপত্রগুলো যেগুলো আমরা তৈরি করব, এগুলোর সুপারিশগুলো আমরা আবার আমাদের অধিদপ্তর প্রেরণ করব। তবে পোশাক শিল্পের পাশাপাশি অন্যান্য শিল্প কারখানার দুর্ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে শিল্প পুলিশ। ঝুঁকিমুক্ত করতে আমরা সবসময় তৎপর আছি, গোয়েন্দা টিম কিন্তু সবসময় এটা তৎপর আছে এবং কোনো ধরনের নাশকতা, কোনো ধরনের ওয়ার্কার আনরেস্ট হওয়ার যদি কোনো তথ্য পাই আমরা সেটা পূর্বেই সেটা সমাধান করে ফেলি। বন্দরনগরী চট্টগ্রামের 464টি ছাড়াও রাজধানী ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে স্বতন্ত্র গার্মেন্টস রয়েছে 2100টি। এর বাইরে দেশের 8টি ইপিজেডে 600 পোশাক কারখানা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। খুলনা মোংলা রেলপথ চালুর পর 1.5 বছরে সর্বসাকুল্যে পণ্য পরিবহন হয়েছে মাত্র 3বার। অথচ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচনে পণ্যবাহী রেল চলাচল জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। রেলওয়ে কর্মকর্তাদের দাবি সব প্রস্তুতি থাকলেও বন্দরের আমদানি সীমিত হওয়ায় পণ্যবাহী ট্রেন চালানো যাচ্ছে না। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। 2010 সালে কাজ শুরু হয়ে 4 দফায় মেয়াদ বাড়িয়ে 91 কিলোমিটার খুলনা মোংলা রেলপথ চালু হয় 2023 সালে, যেখানে এখন চলছে শুধু একটিমাত্র যাত্রীবাহী ট্রেন। সংশ্লিষ্ট সূত্র বলছে মোংলা বন্দরে বড় আকারের আমদানি সীমিত হয়ে যাওয়া, বন্দরের সীমাবদ্ধতায় আমদানিকারকদের আগ্রহ কম থাকায় রেলপথে পণ্য পরিবহন হচ্ছে না। উদ্বোধনের পর প্রকল্পের মূল উদ্দেশ্য পণ্য পরিবহন গত 1.5 বছরে হয়েছে সর্বসাকুল্যে মাত্র 3বার। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে চলতি বছরের 6 ফেব্রুয়ারি 7,500 মেট্রিক টন, 23 মার্চ 5,500 মেট্রিক টন ও 25 জুন 6,000 মেট্রিক টন চিটাগুড় সিরাজগঞ্জে পরিবহন করা হয়। সংশ্লিষ্টরা বলছেন দেশের অভ্যন্তরে ও প্রতিবেশী দেশগুলোর সাথে পণ্য পরিবহন সহজ ও সাশ্রয়ী করতে 4,261 কোটি টাকা ব্যয় নির্মিত এই রেলপথের মূল উদ্দেশ্য অর্জিত হচ্ছে না। বন্দর, রেলওয়ে সহ সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত উদ্যোগ না থাকায় অবকাঠামো থাকা সত্ত্বেও তা কাজে আসছে না বলে অভিযোগ তাদের। ফ্যাসিলিটি না থাকার কারণে দেখা যাচ্ছে আমদানিকারকরা বা রপ্তানিকারকরা উৎসাহ উদ্দীপনার মধ্যে আসতে পারছে না। অর্থনীতিবিদরা বলছেন এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি। এই রেলপথকে আরও ভাইব্রেন্ট করতে হলে কংগ্লোমারেট একটা চিন্তা ভাবনা করে এই মোংলা বন্দরকে কীভাবে আমরা আরও বেশি সচল করতে পারি এবং লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারি সেটা আমাদের
ভাববার ব্যাপার আছে। রেলওয়ে কর্মকর্তাদের দাবি, ট্রেন প্রস্তুত থাকলেও বন্দর আমদানি কার্যক্রম সীমিত হওয়ায় পণ্যবাহী ট্রেন চালানো যাচ্ছে না। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে, আমদানিকারকদের আগ্রহী করে বড় আকারের পণ্য আমদানি বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। প্রকল্প ভিত্তিক কার্যক্রম নাই এবং বন্দর কেন্দ্রিক অন্যান্য যে ট্রাফিক সেগুলোর স্বল্পতা আছে। এই কারণে আমরা নতুন করে গুডস ট্রেন এখানে চালাতে পারছি না। আমরা খুবই আশাবাদী যে নিকট ভবিষ্যতে আমরা রেলের মাধ্যমেই অনেক পণ্য পরিবহন করতে পারবো। বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এই রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে 2 বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 3 ত্রিপুরা যুবককে গ্রেফতার করেছে পুলিশ জানায়, সোমবার দুপুরে মাটিরাঙ্গায় পূজা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক কিশোরী। পরদিন মঙ্গলবার রাত 1টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা। স্থানীয়রা অভিযুক্ত রনি বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু ত্রিপুরাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভুক্তভোগীর বোন বাদী হয়ে 4 জনকে আসামি করে মাটিরাঙ্গা থানায় মামলা করেন। এরই প্রেক্ষিতে রিমন ত্রিপুরা নামে আরেক যুবককে গ্রেফতার করে পুলিশ। অপর আসামি সুমনকে গ্রেফতারে চলছে অভিযান। দেশের বাইরের খবর, গাজা ইস্যুতে আন্তর্জাতিক মহলের চাপের মধ্যেই অধিকৃত পশ্চিম তীরকে সংযুক্ত করতে ইসরায়েলি পার্লামেন্টে একটি বিলে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং আঞ্চলিক মিত্র দেশ কাতার, সৌদি আরব, কুয়েত ও জর্ডান। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্তকরণের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গাজা চুক্তির জন্য এটি হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা ও ইহুদি বসতি সম্প্রসারণ সংক্রান্ত 2টি বিলে প্রাথমিক অনুমোদন দেয়া হয়। 120 সদস্যের নেসেটে 25-24 ভোটে পাশ হয় বিলটি। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4 ধাপের ভোটাভুটির প্রথম ধাপ ছিল এটি। নেসেটের এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের জুডিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য প্রাথমিকভাবে বিলটির অনুমোদন দেয়া হয়েছে। এরপর নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে এ নিয়ে আরও আলোচনা করা হবে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করা নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নেসেটে গৃহীত পদক্ষেপ এবং পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের নৃশংসতা গাজা শান্তি চুক্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। নেসেটে একটি ভোট হয়েছে। আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে পরিষ্কার করে দিয়েছেন যে আমরা এখন এই সিদ্ধান্তে সমর্থন করব না, বরং এটি শান্তি চুক্তির জন্য হুমকি স্বরূপ। তারা একটি গণতান্ত্রিক দেশ, তারা তাদের ভোট দেবে, মানুষ তাদের অবস্থান নেবে, কিন্তু এই মুহূর্তে আমরা এটাকে সমর্থন করি না। পশ্চিম তীরকে সংযুক্তকরণের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, আঞ্চলিক মিত্র কাতার, কুয়েত, সৌদি আরব ও জর্ডানও। নেসেটের ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলি দখলদারদের পরিচালিত সব ধরনের বসতি সম্প্রসারণ ও দখলদারি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবও। কাতার এই সিদ্ধান্তকে ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ বলে কড়া সমালোচনা করেছে। এমন পদক্ষেপ দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তি নষ্ট করবে উল্লেখ করে নেসেটের ভোটের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাইসা জান্নাত। এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাকসুম, সবশেষ 2023 সালে ওয়ানডেতে 100 রানের জুটি দেখেছিল বাংলাদেশ দল। ওয়ানডেতে মানে ওপেনিং পার্টনারশিপে 100 রানের জুটি দেখেছিল বাংলাদেশ দল। সেটা লিটন আর তামিম আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে করেছিলেন। এবং মিরপুর স্টেডিয়ামের হিসেব যদি বলি তাহলে পাক্কা 10 বছর পর এই ওপেনিংয়ে 100 রানের জুটি, যেটা বলছিলেন আপনি, 2015 সালে তামিম ইকবাল এবং ইমরুল কায়েস তারা দুজন মিলে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে 147 রানের একটা পার্টনারশিপ ওপেনিংয়ে গড়েছিলেন।
কিন্তু এরপর থেকে আমরা দেখেছি আসলে যে ওপেনিংয়ে বা টপ অর্ডার ব্যাটিংয়ে বাংলাদেশের যে বিপর্যয় কোল্যাপস বা দর্শকদের যে প্রত্যাশার জায়গা সেটা কিন্তু তারা পূরণ করতে পারছিলেন না। একটা ভালনারেবল ব্যাপার সবসময়ই ছিল। দীর্ঘদিন পর বাংলাদেশের ওপেনারদের ব্যাটে হাসি, ব্যাটে রান এবং দর্শক যারা এসেছেন তারাও কিন্তু বেশ উপভোগ করছেন। খুব বেশি দর্শক নেই, একেবারে তাদের উল্লাস যে একেবারে এই এলাকায় প্রকম্পিত হচ্ছে সেটা বলা যাবে না, কেননা গ্যালারির অনেকটা অংশই শূন্য পড়ে রয়েছে। তারপরও যারা পাহাড় ভক্ত অনেক দর্শকই বাংলাদেশ দলের টানা ব্যর্থতা, নেগেটিভ মাইন্ডসেট, নেগেটিভ অ্যাপ্রোচ এগুলোর কারণে বাংলাদেশের ওয়ানডে দলের দিক থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। মিরপুর স্টেডিয়ামে আগে খেলা হলেই লোকারণ্য থাকতো, সেটা আমরা এই সিরিজটাতে দেখিনি। দর্শক শূন্য বা গ্যালারি শূন্য আমরা দেখেছি। কিন্তু যারা পাহাড় ভক্ত তারা তারপরও এই তৃতীয় ওয়ানডেটি দেখতে এসেছিলেন নানা সমালোচনার পর। যারা এসেছেন তারা উপভোগ করছেন। আমরা একটু পরপরই উল্লাসের শব্দ শুনতে পাচ্ছি। সাইফ হাসান এবং সৌম্য সরকার যে 4 ছক্কা হাঁকাচ্ছেন বা রান করছেন সেটা তারা অবশ্যই উপভোগ করছেন। এর মধ্যে 120-এর বেশি ওপেনিং পার্টনারশিপ তারা পেয়ে গেছেন। সৌম্য সরকার যিনি তার ক্যারিয়ারের 14তম ওডিআই 50 করেছেন এবং সাইফ হাসান তার ক্যারিয়ারের প্রথম ওডিআই 50 করেছেন। টি-20-তে তিনি দুর্দান্ত পারফর্ম করছিলেন, ওয়ানডেতে ডাক পেয়েছেন, ওয়ানডেতেও তার ব্যাট হাসবে এমনটাই প্রত্যাশা করছিলেন দর্শকরা, সেটি তিনি দেখালেন এই সিরিজের থার্ড ওয়ানডেতে এসে, যেটি আসলে সিরিজ নির্ধারণী একটি ম্যাচ। আমরা জানি প্রথম ওয়ানডেটা বাংলাদেশ জিতেছে এবং দ্বিতীয় ওয়ানডেটা সুপার ওভারে নাটকীয়ভাবে বাংলাদেশ কিন্তু শেষ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়। তৃতীয় ওয়ানডেটা বাংলাদেশের জন্য মানে সিরিজ নির্ধারণী। এই ম্যাচটা বাংলাদেশ জিতলে যদিও র্যাঙ্কিংও উন্নতি বা সেই যে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য যে এগিয়ে যাওয়া সেটি হবে না। তারপর এই রেটিং পয়েন্টটা যে বাড়বে সেটি বাংলাদেশের জন্য পজিটিভ। তার চেয়েও বেশি পজিটিভ যেই নেগেটিভ ব্যাপারগুলো ছিল, যে বাংলাদেশ দলের মধ্যে মানে একটা মানে মোমেন্টাম বাংলাদেশ দল ফিরে পাবে। ক্যাপ্টেন মিরাজ থেকে শুরু করে কোচিং স্টাফ যারা আছেন তাদের সবার মধ্যে একটা মোমেন্টাম ফিরে পাওয়ার ম্যাচ এটা, সেটি আসলে প্রত্যাশা করবেন এখানে দর্শক যারা খেলতে এসেছেন তারা। আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে এই ছিল সবশেষ খবর। মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান। নৃগোষ্ঠীর উৎসবের খবর। উত্তরাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বড় পার্বণ শহরাই উৎসব হলো নওগাঁয়। নাচ গানে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন তারা। মূল আনুষ্ঠানিকতা একদিনের হলেও রেশ থাকে সপ্তাহ জুড়ে। রঙিন পোশাক পরে বাদ্যর তালে তালে দল বেঁধে নৃত্য আর মুখে নিজস্ব ভাষায় গান। কার্তিকের রোদ ঝলমল দিনে নওগাঁর পত্নীতলা বামনকুড়ি বিদ্যালয় মাঠ পরিণত হয় রঙিন মেলায়। সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বড় পার্বণ শহরাই উৎসবে মাতোয়ারা হাজারো নারী পুরুষ। মাদলের তালে মাথায় কলসি নিয়ে ডুগি তবলার ছন্দে নান্দনিক নৃত্য, ছন্দময় পরিবেশনা যা বিমোহিত করে তোলে দর্শকদের। শহরাই নাচ করলাম, দল নাচ করলাম, দাসায় নাচ করলাম, সবাই মিলে করি, এটা আমার ঐতিহ্য। উৎসব ঘিরে গ্রামটিতে বসেছে বাহারি পণ্যের দোকান। এসব দোকানে চুড়ি, ফিতা, হাওয়াই মিঠাই, মিষ্টান্ন সহ নানা জিনিসের সমাহার। সব মিলে মেটে উৎসব সব পরিবয় হয় এটা। আমরা এখানে প্রত্যেক বছরই আসি। কাকড়া আছে, চুড়ি আছে, মালা, নুপুর। আয়োজকরা বলছেন সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি তুলে ধরতেই এমন আয়োজন। প্রত্যেক মানুষই এই শহরাই উৎসবে এসে অংশগ্রহণ করে। আমাদের সমস্ত কিছু আমরা এটাকে লালন করি, আমরা এটাকে পালন করি, আমরা এই সংস্কৃতিকে ধরে রাখতে চাই। শহরাই উৎসবের মূল আনুষ্ঠানিকতা একদিনের হলেও এর রেশ থাকে সপ্তাহ জুড়ে। পাশাপাশি এ সময়ে নিজেদের বাড়িতে নানা আয়োজনে মাতেন প্রায় 28 লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠী বাসিন্দা। বরেন্দ্র জনপদের সাঁওতাল, উরাও, মুন্ডা, পান এমন অন্তত 25টি সম্প্রদায়ের প্রাণের উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে তারা খুঁজে পায় নিজস্ব সংস্কৃতি, সম্প্রীতি আর বেঁচে থাকার প্রেরণা। নওগাঁর পত্নীতলার মাঠ থেকে MR রকি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা, কামাল সহ 3 জনের বিচার কাজ শেষ। রায় কবে জানা যাবে 13 নভেম্বর। অপরাধ প্রমাণের দাবি রাষ্ট্রপক্ষের, সর্বোচ্চ শাস্তি দাবি। বিতর্কিতদের দেয়া যাবে না নির্বাচনের দায়িত্ব। সিসির সঙ্গে বৈঠকে বিএনপি। নির্বাচনের দিনই গণভোট দাবি। ভোট পেছানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। এবং ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আগে গণভোট দাবি জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে নির্বিঘ্নে থাকবেন সংখ্যালঘুরা। অতীতে দলীয় ভুলের জন্য চাইলেন নিঃশর্ত ক্ষমা। এই ছিল দুপুরের সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ যশোয়া। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।